প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্য। আমি এই বক্তব্যের শুরুতে একটি ছোট্ট জোক বলতে পারি, হ্যাঁ, জোক শেয়ার করতে চাই বা গল্পও বলতে পারি আমরা। তো সেইটি আমি আঞ্চলিক ভাষায় বলবার চেষ্টা করব। আমার আগের কোনো একটি ভিডিওতে কেউ আঞ্চলিক ভাষায় আমি কিছু বলে ভিডিও শুরু করেছিলাম, তো তিনি বুঝতে পারেননি, 30 সেকেন্ড বা 40 সেকেন্ড হয়তো ছিলেন, ওয়াচ করছিলেন আমার কন্টেন্ট, পরে তিনি রাগ করে ছেড়ে দিয়েছেন এবং কমেন্ট করেছিলেন যে আপনি কি ফালতু ভাষায় কথা বলেন, তাই আমি কেটে দিয়েছি আপনার ভিডিও, আমি ওটা দেখব না। তো আমি আসলে এটি জাস্ট ওই জোকটি শোনাবো এবং ছোট্ট হবে, বড় হবে না, সেখানে আঞ্চলিক ভাষার ব্যবহার হয়তো থাকবে। তো শুরু করছি। তো বাংলাদেশের কোনো একটি উপজেলা পর্যায়ে একজন স্থানীয় ধনাঢ্য ব্যক্তি, উপজেলা পর্যায়ে তার অনেক বিজনেস আছে, তাকে সবাই চেনে কারণ তিনি মানিড ম্যান, অনেক ধনী মানুষ, উপজেলার প্রশাসনের লোকজন তাকে চেনে। তো একদিন তার উপজেলা অতটা শহরের মতো হয় না, একটু গ্রামের ভাব থাকে। সো তার গ্রামের বাড়ি, যেটি উপজেলা এবং গ্রামের কাছাকাছি, তো তার গ্রামের বাড়িতে গ্রিল কেটে চোর ঢুকেছে রাতের বেলা এবং কিছু জিনিসপত্র চুরি করেছে চোর। তো পরদিন সকালবেলা তিনি থানায় জিডি করেছেন, আর জিডির প্রেক্ষিতে একজন দারোগা এসেছেন দু একজন কনস্টেবল নিয়ে দেখবার জন্য যে বিষয়টি আসলে কি। তো দারোগা তাকে চেনেন, সেই ভদ্রলোককে যার বাড়িতে চুরি হয়েছে। তো তিনি দারোগা জিজ্ঞেস করছেন সেই গৃহকর্তাকে যে আপনার এত মন খারাপ কেন, কি হয়েছে? আপনি এত ধনী মানুষ, আমি যা দেখছি বা শুনলাম সামান্যই কিছু চুরি হয়েছে, তা আপনার কেন এত মন খারাপ? আপনার মতো লোকের তো কিচ্ছু আসে যায় না, এই সামান্য সম্পদ গেছে তো কি হয়েছে? তো গৃহকর্তার মন আরো খারাপ হয়ে গেল। তো তিনি অনেকটা কাঁদো কাঁদো ভাবে উত্তর দিলেন যে আরে আমার মালপত্র গেছে, জিনিস গেছে, এটা তো সমস্যা না, এটা তো কোনো ব্যাপারই না, এটা আমি কত কিনতে পারুম, আমার তো টাকার কোনো অভাব নেই, ক্যা সমস্যা তো অন্য জায়গায়। তো দারোগা জিজ্ঞেস করলেন কোথায় সমস্যা? তো এবার সেই গৃহকর্তা বলছেন চোর তো আমার বাড়িটা চিন্না গেল, আগে কোনোদিন চুরি হয় নাই, কোনো চোর আমার বাড়ি চিনতও না, এখন তো চিন্না গেল, তার মানে আমার বাড়িতে আসতেই থাকবো চোর, আর কোনো না কোনো সময় চুরি হইতেই থাকবো। আমার তো টেনশন ওইটা লইয়া, গত রাতে চুরি লইয়া কোনো টেনশন নাই। আচ্ছা, তো কেন এই গল্পটি শোনালাম এই ব্যাখ্যা আমি পরে দিব, পরের অংশের সঙ্গে এই গল্পটি জুড়ে দেব, যাতে আমি জাস্টিফাই করতে পারি যে কেন আমি এই গল্পটি শুনে আপনাদের সময় নষ্ট করলাম। তো শুরু করি। পিআর নিয়ে দেশে অনেক কথা হচ্ছে এখন, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, সব জায়গায় কথা হচ্ছে, লোকেরা কথাবার্তা বলছে, কারণ অনেকে বিষয়টি বোঝেন না, অনেকে বুঝলেও অর্ধেক বুঝেন। তো এইটির ভালো মন্দ আমাদের দেশের জন্য অ্যাপ্রোপ্রিয়েট কিনা, কি হবে না হবে, রাজনৈতিক দলগুলো এক একটি দল এক এক রকম বয়ান তৈরি করছে। তো সাধারণ মানুষের অবস্থা একেবারে ত্রাহি ত্রাহি অবস্থা, তারা হিমশিম খাচ্ছেন। এই নতুন অনেক কনসেপ্ট আসছে, সেগুলো বুঝবার জন্য বিশেষভাবে পিআর বেশ ঝামেলা করছে। তো পিআর নিয়ে বিভিন্ন মহলে কথা হচ্ছে, পক্ষে বিপক্ষে। এই পর্যন্ত দেখা গিয়েছে বড় দল বিএনপি ছাড়া বাকি সব দল চাইছে দেশে পিআর বা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতিতে নির্বাচন হোক, সমানুপাতিক বা সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব থাকুক সবগুলো রাজনৈতিক দলে, এটি সবাই চাইছে। আর এটির বেনিফিট নিয়ে অনেক কথা হচ্ছে। এটির বেনিফিট, সবচাইতে বড় বেনিফিট হলো যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি একচ্ছত্র ক্ষমতার অধিপতি হতে পারবেন না, এটি একটি সবচাইতে বড় বেনিফিট। আর সব দল, রিগার্ডলেস অফ দ্য সাইজ অফ দ্য টিম আর পার্টি, নট টিম, সরি, পার্টি, সেই পার্টির সাইজ নির্বিশেষে, যত ছোটই সেই সাইজ হোক না কেন, যেহেতু তারা সংসদে যেতে পারছে, একটা সুযোগ পাচ্ছে এই পিআর সিস্টেমের আওতায় নির্বাচন হলে, তারাও মতামত দিতে পারছে। বড় ছোট মাঝারি সব দল তাদের মতামত দিতে পারছে। তো সংসদের কাজ তো আসলে আইন প্রণয়ন করা, যদিও আমাদের দেশের সংসদ আইন প্রণয়ন খুব কমই করেছে, বিদ্যমান কোনো ভালো আইন বাতিল করে দিয়েছে, কিংবা সরকারকে আরও ক্ষমতা দেওয়ার জন্য, প্রধানমন্ত্রীকে আরও দানব করবার জন্যে কোনো একটি ধারা সংশোধন করেছে। এর বাইরে তারা আইন প্রণয়ন, যেটিকে বলে লেজিসলেশন, সেই কাজ তারা তেমন করেনি। আর এগুলো করবার মতো যোগ্য লোক সংসদে খুব একটা যায়ও নি, ব্যতিক্রম ছাড়া বাকিরা জানেও না লেজিসলেশন কী করে বানান করতে হয়, বা এমপি হিসাবে তার কাজ কি, সংবিধান কোনোদিন পড়ে দেখেননি। তো এরকমই হয়েছে আসলে, ব্যতিক্রম ছাড়া আবার বলে নিচ্ছি, দু চারজন যোগ্য লোকও গিয়েছেন সংসদে।
তো সেখানে আমাদের সংসদগুলো অতীতে এই কাজই করেছে, ক্ষমতাসীন দলের প্রধানমন্ত্রীকে আরও ক্ষমতা দেওয়া, কোনো কালা কানুন প্রবর্তন করা কিংবা ভালো কানুনকে রোধ করে দেওয়া, এর বাইরে তারা কোনো কাজ করেনি। তারা মূলত তাদের নির্বাচনী এলাকায় থেকেছে, সরকার থোক বরাদ্দ দিয়েছে সংশ্লিষ্ট এমপিদের নির্বাচনী এলাকাগুলোতে ক্ষমতার আধিপত্য ধরে রাখবার জন্যে থোক বরাদ্দ দিয়েছে, তারা গিয়ে স্থানীয় সরকারের কাজ করেছে হাস্যকরভাবে। দেখা গেল 50 কোটি টাকা নিয়েছে এক একজন এমপি, কাজ করেছে 5 কোটি টাকার, 45 কোটি টাকা পকেটে ভরেছে। তো এই হয়েছে কাজ। আর যেটি করবার কথা ছিল স্থানীয় সরকারের, সমস্ত টাকা পয়সা স্থানীয় সরকারের পাওয়ার কথা। উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, তারা স্থানীয় সরকারের বিষয়গুলো নিয়ন্ত্রণ করবেন, উন্নয়ন কাজ করবেন, আর এমপি সাহেবরা থাকবেন সংসদে। তারা থাকেননি, থাকবার সুযোগ করে দেওয়া হয়নি। তো তাই পিআরের ভালো দিকগুলো উঠে এসেছে। বেশিরভাগ লোক পিআরের পক্ষে এখন যুক্তি দেখাচ্ছেন, যারা বুঝতে পেরেছেন ওটাই তারা চাচ্ছে। কারণ তারা চাচ্ছে না আরেকটি দানব, আবার কোনো সরকারে সেটি দানব তৈরি করুক, একটি মনস্টার তৈরি করুক, প্রধানমন্ত্রী মনস্টার হয়ে ওঠেন, কেউ চাচ্ছে না সেটি আর। তো হাসিনা মাত্রই পালিয়ে গেল, কাঁচা ঘা একেবারে দগদগে, আওয়ামী বাকশালীরা লুকিয়ে আছে সব জায়গায়, এখনো গা ঢাকা দিয়েছে। তো এই অবস্থায় আমরা আর চাই না যে পরবর্তী প্রধানমন্ত্রী দানব হয়ে উঠুন, তাকে আবার পালাতে হয়, আমরা চাই না এটি। তো সেই জন্যেই পিআরের পক্ষে আলোচনা খুব জোরালোভাবে চলছে। আর পিআরের কি কোনো নেগেটিভ নেই? আছে। পিআরের একটি নেগেটিভ হলো প্রসেসকে স্লো করে দেয়। যে লেজিসলেশন প্রসিজার আছে, কোনো একটি বিষয়ে আইন প্রণয়ন করতে হবে, তো এক কক্ষ বিশিষ্ট সংসদ হলে এবং পিআর না থাকলে ডিরেক্টলি যদি ভোট দিয়ে জনগণ তাদের আসন ভিত্তিক এমপি নির্বাচন করেন, তাহলে সে এক কক্ষ বিশিষ্ট সংসদ অতি দ্রুত একটি সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারে যে কোনো বিষয়ে। সেটি জনগণের পক্ষেও হতে পারে, বিপক্ষেও হতে পারে। আর পিআর যদি দুটো কক্ষের, এই বিষয়ে একটু বলে রাখা ভালো, বাংলাদেশের সব দলই প্রায় একমত হয়েছে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হতে যাচ্ছে আমাদের, নিম্নকক্ষ উচ্চ কক্ষ। তো কোনো একটি কক্ষে যদি পিআর থেকে যায়, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, তাহলে কিন্তু একটি চেকস অ্যান্ড ব্যালেন্স তৈরি হতে পারে এখানে। অর্থাৎ সরকার চাইলেও, সরকারি দল চাইলেও তারা ইচ্ছে মতো রাতারাতি একটা আইন প্রণয়ন করে ফেলতে পারবে না। এটি চেক করবার ব্যবস্থা আছে, অন্যরা আটকে দিবে, আরেকটি কক্ষ আটকে দেবে, অন্য দলগুলো কথা বলতে পারবে, সুযোগ পাবে। বাট প্রক্রিয়াটি একটু স্লো হবে, যেহেতু চেক করবার একটি ব্যাপার দাঁড়িয়ে যাবে, সুযোগ থাকবে, তাই খুব তড়িৎ গতিতে হয়ে যাবে না। অতীতে হয়েছে, আমরা দেখেছি কয়েক মিনিটেও একটি বিল পাস হয়েছে, এটি হবার সুযোগ নেই। তো তাতে আমাদের কোনো দুঃখও নেই, এই ডিমেরিটস কিংবা ডিসঅ্যাডভান্টেজ আমাদের কোনো প্রবলেম করে না, আমরা রাজি আছি, দেরি করেই হোক, ভালো জিনিসটি হোক। তাই এটি একটি দুর্বল প্রতিবন্ধকতা পিআর সিস্টেমে, বা একটি ডিমেরিট। আর তেমন কোনো ডিমেরিট উল্লেখযোগ্য নেই। হ্যাঁ, আরেকটি ডিমেরিট রাজনৈতিক দলগুলো বলছে বা চিন্তা করছে, তারা বিএনপির মতো দলগুলো টেনশনে পড়ে গিয়েছে যে প্রধানমন্ত্রী তো একচ্ছত্র ক্ষমতা অ্যাপ্লাই করতে পারবে না, তখন কি হবে? অন্য দলগুলোর কথা শুনতে হবে, তাদের মত নিতে হবে, এটা তো হবে না। তো এটি তারা তাদের জন্য ড্রব্যাকস মনে করছে, ডিমেরিটস মনে করছে। জনতা হিসেবে, ভোটার হিসেবে আমরা কিন্তু এটাকে ভালো মনে করছি। তো লন্ডনে আছেন এখন তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব, তিনি চেয়ারম্যান, তিনি দেশে আসছেন না, শুনছি খুব তাড়াতাড়ি আসবেন। তো তিনি গতকাল বিএনপি একটি সমাবেশ আয়োজন করেছিল জুলাই অভ্যুত্থান উপলক্ষে, আর সেটি বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত হয়েছিল বিএনপির আয়োজনে, তত্ত্বাবধানে। সেখানে ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন জনাব তারেক রহমান, তিনি উদ্বোধন করেন সেই অনুষ্ঠানটি, যে প্রোগ্রামটি। আর প্রধান অতিথি থাকেন ভার্চুয়ালি বেগম খালেদা জিয়া, বিএনপির চেয়ারপারসন, এবং তিনি একটি ভিডিও স্পিচ দেন সেখানে। তারেক রহমান সরাসরি কথা বলেন এবং উদ্বোধন করেন প্রোগ্রামটি। তো সেখানে তিনি পিআর বিষয়টির অবতারণা করেন এবং পিআরের বিপক্ষে তিনি কিছু কথা বলেন এবং দেশের মানুষকে, রাজনৈতিক দলগুলোকে আহ্বান করেন তারা যাতে পিআরের বিষয়টি পুনর্বিবেচনা করেন। যারা পিআর দাবি করছেন তারা যাতে বিষয়টি ভেবে দেখেন, কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে পিআর ঠিক নেই। তারেক রহমান সাহেব এই কথাই বলছিলেন। তো যদিও ইন্টারেস্টিংলি মাঝখানে আরেকটি কথা বলে নেই, সেটি হলো তিনি যেই দেশে দীর্ঘদিন ধরে থাকছেন, লন্ডনে, ইউকেতে, সেখানে কিন্তু পিআর নেই, ডিরেক্ট ভোটিং সিস্টেম। তো না থাকলেও অনেক বছর থেকে সেখানে এমপিরা, পার্লামেন্টে অনেকবার এটি নিয়ে কথা হয়েছে, পার্লামেন্টের বাইরেও কথা হয়েছে। তিনি যেহেতু লন্ডনে থাকেন দীর্ঘদিন ধরে, তার কিন্তু এটি জানবার কথা। সেখানে পিআর ইন্ট্রোডিউস করবার চেষ্টা চলছে। অনেক এমপি, অনেক রাজনীতিবিদ, যারা দেশ ভাবনা যাদের ভালো, তারা পিআরের উপর জোর দিচ্ছেন, তারা চাচ্ছেন পিআর ইন্ট্রোডিউস করা হোক।
তো তার সেটি জানবার কথা। তাহলে পিআরে যদি কোনো প্রবলেম থাকতো তাহলে তারা পিআর ইন্ট্রোডিউস করতে চাইতেন না নতুন করে। আর এখন পৃথিবীতে 91টি দেশে 54% কান্ট্রিজ আছে পৃথিবীতে যেখানে পিআর চালু আছে, সমানুপাতিক বা আনুপাতিক প্রতিনিধিত্ব। যেই দল যত পার্সেন্ট ভোট পাবে পার্সেন্টেজের হিসেবে তারা সেই পরিমাণ মেম্বার অফ পার্লামেন্ট পাবেন। একটি হিসাবের ব্যাপার, ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন, আর কিছু না। তো তারা সেই ইউকেতে রাজনীতিবিদরা সেই ব্যবস্থা ফিরিয়ে আনবার বা ইন্ট্রোডিউস করবার কথা ভাবছেন। সো সেখানে থেকেই অনেক বছর তারেক রহমান সাহেব সেটার মধ্যে প্রবলেম খুঁজে পাচ্ছেন, এবং তিনি বলেছেন সে ভার্চুয়ালি যুক্ত হয়ে সেই প্রোগ্রামে, সংখ্যানুপাতিক নির্বাচন বাংলাদেশের জন্য উপযুক্ত কিনা তার রাজনৈতিক দলগুলোকে বিবেচনার আহ্বান জানিয়েছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান। তিনি বলেন, কোনো কোনো রাজনৈতিক দল সংখ্যানুপাতিক নির্বাচনের দাবি তুলেছে। বিশ্বের কোনো কোনো দেশে এই বিধান চালু আছে, তবে বাংলাদেশের বিদ্যমান বাস্তবতায় এবং ভৌগোলিক প্রেক্ষাপটে বাংলাদেশের জন্য এই ব্যবস্থাটি কতটা উপযোগী তা ভেবে দেখার প্রতি সবার জন্য অনুরোধ রইল, ভেবে দেখার জন্য। আচ্ছা, তিনি গতকাল জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে গণ অভ্যুত্থান 2024 জাতীয় ঐক্য গণতান্ত্রিক অভিযাত্রা শীর্ষক আলোচনা সভায় একথা বলেন তারেক রহমান। তিনি বলেন, ফার্দার, বাংলাদেশের গণতান্ত্রিক বিধি ব্যবস্থাকে শক্ত ভিত্তির উপর প্রতিষ্ঠিত রাখতে হলে, বাংলাদেশকে তাবেদার মুক্ত রাখতে হলে এই মুহূর্তে জনগণের ঐক্য সবচেয়ে বেশি প্রয়োজন। কিন্তু সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা দেশে ঐক্যের পরিবর্তে বিভক্তিমূলক সমাজ এবং অস্থিতিশীল সরকার সৃষ্টির কারণ হয়ে উঠতে পারে কিনা বিষয়গুলো গুরুত্ব সহকারে আরও একবার ভেবে দেখার জন্য আমি সব রাজনৈতিক দলগুলোর নেতাদের বিনীত আহ্বান বা অনুরোধ করব। তারেক রহমান বলেন, সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থার আড়ালে আবার দেশের রাজনীতিতে নিজেদের অজান্তে পতিত, পরাজিত, পলাতক, ফেসিস্ট অপশক্তি পুনর্বাসনের পথ সুগম করে দেওয়া হচ্ছে কিনা এই বিষয়টিও গুরুত্বের সঙ্গে ভাবা দরকার। তিনি বলেন, আমি মনে করি নিত্য নতুন বিষয় যদি আমরা সামনে নিয়ে আসতে থাকি এর সুযোগে ষড়যন্ত্রকারীরা মাথা চাড়া দেবার সুযোগ পাবে। বিএনপি ক্ষমতায় গেলে জাতীয় সরকার গঠন করে জনগণের সব দাবি বাস্তবায়ন করা হবে। একথা উল্লেখ করে তারেক রহমান বলেন, আমাদের প্রধানতম কর্তব্য হচ্ছে তরুণ জনগোষ্ঠীকে দক্ষ করে জনশক্তি হিসেবে উপযুক্ত করে গড়ে তোলা, একই সঙ্গে রাষ্ট্র এবং সমাজে গণতন্ত্র ও আইনের শাসন নিশ্চিত করা। চমৎকার। তো জনাব তারেক রহমান জাতীয় সরকারের কথা বলছিলেন। তাহলে জাতীয় সরকার মানে কি? অন্য দলের পার্টিসিপেশন, অন্যদের মতামতকে মূল্যায়ন করা। তাই যদি হয়, পিআরও তো তাই। তাহলে পিআরে তার আপত্তি কেন? বাট পিআরের বিরোধিতা করবার কথা তিনি ভাবছেন কেন? এবং তার দলের সবাই উঠে পড়ে লেগেছে পিআর বন্ধ করতে হবে। কিন্তু দেশের মানুষ তো পিআর চাইছে। তো তারেক রহমান কি আবারও সেই শেখ হাসিনার মতো আরেকজন স্বৈরাচারী প্রধানমন্ত্রী হয়ে উঠতে চাইছেন? তিনি সংসদে একচ্ছত্র আধিপত্য চাচ্ছেন কেন? হ্যাঁ, সেটি একমাত্র শঙ্কা আমরা বুঝতে পারি যে বিএনপির আর একচ্ছত্র আধিপত্য থাকবে না। অন্যদের মতামতকে মূল্যায়ন করতে হবে, মিনিটে আইন পাশ হবে না, অনেক কিছু হবে না পিআর সিস্টেমে। সেটি সত্যি কথা। তাহলে তিনি তো ভয় পাচ্ছেন। তাহলে সত্যিকারের গণতান্ত্রিক মতামতের প্রতিফলন পিআর সিস্টেমই হতে পারে, অন্য সিস্টেমে হতে পারে না। তিনি জানেন সেটি, জেনেও পিআরের বিরোধিতা করছেন, কারণ তাদের একচ্ছত্র আধিপত্য থাকবে না। আর তারেক রহমান একচ্ছত্র আধিপত্য চাইছেন কেন? এটা তো অন্যায়। হাসিনা চেয়েছিল, কি ফল ভোগ করেছে? হাসিনার মতো দানবকে, হাসিনার সময়, হাসিনা যেই সময়টিতে শাসন করেছেন, হাসিনার চাইতে বড় দানব পৃথিবীর আর কোনো দেশে ছিল কিনা আমরা জানি না সেটি। সো হাসিনা জামানার নিকৃষ্টতম এবং সবচাইতে শক্তিশালী দানব ছিল, সেই হাসিনাকেও আমরা উৎখাত করেছি। আমরা এটি ইন্ট্রোডিউস করে ফেলেছি কাউকে উৎখাত করা, নো ম্যাটার হোয়াট। সেই লোকটি, সেই সরকারটি, সেই প্রধানমন্ত্রী কত শক্তিশালী, কতটা সিস্টেম সে করতে পেরেছে, কতটা পলিটিসাইজ করতে পেরেছে পুরো দেশকে, সব কিছু নির্বিশেষে এই দেশের ছাত্র জনতা হাসিনাকে উৎখাত করেছে। হাসিনার মতো দানবকে পালিয়ে যেতে হয়েছে। তাহলে কেন তারেক রহমান একচ্ছত্র আধিপত্য চাইছেন? আর যদি চান এবং সেটা ভোগ করা শুরু করেন, তার পরিণতিও তো হাসিনার মতো হবে। এর চাইতে ভালো পরিণতি তো তার হবে না। এরকম পরিণতি কি তিনি চান? আমি তাকে বরং উল্টো বলবো ভেবে দেখবার জন্যে। তিনি আমাদের ভেবে দেখতে বলেছেন পিআর ঠিক আছে কিনা। আমি তাকে বলবো পিআর ঠিক আছে এবং অন্যটা ঠিক নেই কেন, সেই বিষয়ে তাকে আরো ভাবতে বলবো। না হলে তার পরিণতিও বা তাদের পরিণতিও, তাদের দল যদি সরকার গঠন করে এবং তিনি যদি প্রধানমন্ত্রী হন, হাইপোথেটিক্যাল সিচুয়েশন ধরে নিচ্ছি, তাহলে তার অবস্থাও কিন্তু হাসিনার মতোই হবে। আমরা সেটি চাই না।
তিনি এরকম দুর্ভাগ্য বরণ করেন, আমরা সেটি চাই না। তিনিও নিশ্চয়ই চান না। কারণ হলো ওই যে গল্পটি প্রথমে বলেছিলাম, সেই গৃহকর্তা ধনাঢ্য ব্যক্তি উপজেলা পর্যায়ের, তিনি কান্না করছিলেন, মন খারাপ করছিলেন, কেন? চোর তার বাড়ি কিনে ফেলেছে। তো সব রাজনীতিবিদদের প্রতি আমাদের এই মেসেজ, আগামী দিনের সম্ভাব্য এমপি, সম্ভাব্য মন্ত্রী, প্রধানমন্ত্রী, সবার জন্য আমাদের একই মেসেজ। আমরা কিন্তু মসনদে লাথি মারা শিখে গিয়েছি, সেটি ভয়ের কারণ। ওই গৃহকর্তা যে বলেছিলেন চোর তার বাড়ি কিনে ফেলেছে, এখন যখন তখন আসবে, থামানো আর যাবে না। সো আমরা কিন্তু মসনদে লাথি মারা শিখে গিয়েছি। সো এই যে শিখে গিয়েছি, এটি একটি চিন্তার বিষয়, আমাদের জন্য না, আগামী দিনের শাসকদের জন্য। আমরা কিন্তু সেই প্র্যাকটিস ধরেই রাখবো এবং প্রয়োজন মতো অ্যাপ্লাই করব। তাই বলবো, সবাইকে গণতান্ত্রিক মানসিকতা ধারণ করতে হবে। নতুন বাংলাদেশ এছাড়া হবে না। শুধু মুখে মুখে বলবো, কিন্তু কাজে কিছু হবে না, হবে না সেটি। গল্পের কারণ ছিল এই। তা আশা করছি তারেক রহমান বিষয়টি ভেবে দেখবেন এবং তার দলের লোকেরা পিআরের বিরোধিতাই তারা করতে থাকবেন, নাকি তারা অন্যদের মতো পিআরকে পছন্দ করবেন, অ্যাকসেপ্ট করবেন। ধন্যবাদ দর্শক, ভালো থাকবেন।